আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। কারণ এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না নির্বাচনের পরে, তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, তো কাজেই এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিংবা আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই। কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যেই অকার্যকর করে রাখা হয়েছে। এটি দেশে পারবে না, এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরও একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আর্থওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না।
যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাই দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে, তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে? এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালেও বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন, সেটা 5%, 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন,
কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ চার সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা, যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগোতে পারছে না। আজ একটা পোস্ট করেছিলাম যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সমস্ত কাজগুলো হয়ে থাকে, সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে। এতদিন শেখ হাসিনা কি করতেন? তিনি করতেন ইমেলে, আগে প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন, তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন, প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার। তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন, তিনি বললেন না আমি এখন করবো না, দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো। খুব ভালো কথা। তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো। এবার আপনারা বলুন যে এটা কিসের নিদর্শন? এই যে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো, তার একটা অর্থ আছে তো। এই অর্থ, সাংবাদিক সম্মেলনটা বড় কথা নয়, সাংবাদিক সম্মেলনে কে কি বললো না বললো সেটা বড় কথা না, কি উপস্থিত রইলো না রইলো, কিন্তু কাগজে এটা বেরিয়েছে। এবং ভারতের সদর্থক ভূমিকায়, ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো। কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন। এটা বড় মজার। কে বললো না বললো, 2 নম্বর বললো, কে 1 নম্বর বললো, বিচার করতে যাবেন না। সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায়, ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া, যারা এই যে 200-250 লোক যারা বসে রয়েছেন, রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে 200-250 লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে, সরকার কি উত্তর দেবে, সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না। আমি করিনি, মানে করলেও আমি সেটা বাইরে আনিনি। তো এই যে এখন শুরুটা হলো, এইবার দেখবেন 2-1 মাসের মধ্যে, খুব শিগগিরই, 2-1 মাস তো বেশি বললাম, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন। এটা হবে। তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 8টা থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে। ব্রেকফাস্ট এমন কিছু নয় তো, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ব্রেকফাস্ট কার সঙ্গে হচ্ছে জানেন? ব্রেকফাস্ট হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের ব্রেন ক্রিস্টেনসেন, যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রীক ব্রেকফাস্ট করতে, সেটাও কতটা বড় খবর। মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন। ইউনুসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া, ইউনুস যে এত বক বক করতো এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত, সেই ইউনুসকে এখন টাকা দিলেও ইউনুস কথা বলছে না। আল জাজিরার মতো সংবাদপত্র, তারপর ন্যাশনাল হেরাল্ড, তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম, রয়টার্স সব লাইন দিয়ে বসে আছে, তাদেরকে উনি একদম মুখ খুলছেন না। কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনুস। তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি, তারপরে ওই আলোচনায় যাব। 17 মাস পর
হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক, ভারতে ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। আমি খবরটা পড়ছি। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। শনিবার আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকের মুখোমুখি হন। প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই, আমরা সব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন। তিনি দাবি করেন আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধী প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে। আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট। ওই রিপোর্টের তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন, তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা, সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। এইটা হলো গিয়ে এর কথা, আওয়ামী লীগের কথা। এই যে আওয়ামী লীগ যেটা বলছে, এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো, সেটা কি এই দলীয় কথা? এটা হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন যিনি আছেন তার, কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার। তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই। সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। এইবার আমি 1:30টার সময় যে সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব, সেখানে আমি ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার। পাল্টি তো খাওয়ার কারণ থাকবে, এত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তার ডলারটা কতটা কি হলো না হলো। দ্বিতীয় কথা হচ্ছে 400 মিলিয়ন ডলার এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনূস দিয়েছিলেন, তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন। হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল, সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া, বা ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবে না, আমি শুরু থেকে বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভারত সদর্থক কোনো ব্যবস্থা নেবে না, কোনো ট্রেড ডিল হবে না। সব যদি ঠিক হয়ে যায় তাহলে 12 থেকে 15% মধ্যেই ট্যারিফ থাকবে, তার বেশি বড় ট্যারিফ হবে না, মিলিয়ে নেবেন আপনারা। তো এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই। ফলে আস্তে আস্তে ভারতও করছে কি, আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ। প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন, দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন, তৃতীয় ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন, এবং চতুর্থ ধাপে
উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন, অথবা উনি দেখবেন কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে, একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র। তার মানে সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন। আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান, হতাশ একদম হবেন না। 2025-এ, এই 2026-এ অনেক কিছু ঘটবে, অনেক রকম নাটক ঘটবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি একসময় বলেছিলাম না, এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, গ্যালারিতে বসে খেলা দেখুন। এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা, তারেকের প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো, সব চুপচাপ দেখতে থাকুন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर बहुत बाकी है, जिंदगी बहुत लंबा है। সবাই সন্ধ্যের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।